প্রথমে শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের শুরুতে তোমাদেরকে স্বাগত। আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। সেই নতুন চ্যাপ্টারটা শুরুতে আমাদের তো কিছু খাবার খেতে হবে, যেহেতু নতুন চ্যাপ্টার শুরু করছি। তো এই জন্য তোমাদের সামনে কয়েকটা খাদ্যের ছবি আছে, দেখতে পাচ্ছি স্যার। মুখরোচক কিছু খাবার আছে, উপরের দিকে তিনটা মুখরোচক খাবার আছে এবং শেষে দেখা যাচ্ছে দুইটা উপাদান দিয়েছে, যে একটা দিয়েছে বিএইচটি আর একটা হচ্ছে টিবিএইচকিউ। তাহলে আমরা বলতে পারি যে এই খাবারগুলো দেখো, যে সকালবেলা বেকারিতে যে খাবারগুলো বানায় বা বিস্কিট যেগুলো বানাচ্ছে সেগুলো 2-3 দিন পরেও বিক্রি করতেছে। তার মানে ওনারা উৎপাদন থেকে শুরু করে আমাদের পেটে যাওয়ার আগ পর্যন্ত নিশ্চয়ই ওই খাদ্যের মধ্যে কিছু না কিছু একটা করছে, কিছু না কিছু একটা মিশাচ্ছে, যে কারণে খাবারগুলো না পচে টিকে থাকে, অর্থাৎ খাবারগুলো তাদের গুণগত মান বজায় রেখে টিকে থাকে, গুণগত মান অক্ষুণ্ণ রাখে। তাহলে এভাবে গুণগত মান বজায় রাখার জন্য যে ব্যবস্থাটা নেওয়া হয়, সেই ব্যবস্থাটাকে আমরা কি বলতে পারি স্যার? খাদ্য নিরাপত্তা ব্যবস্থা। জি ঠিক আছে স্যার, খাদ্য নিরাপত্তা, অর্থাৎ খাদ্যকে নিরাপদ রাখা, যাতে আমাদের ওই খাদ্যটা আমাদের কোনো ক্ষতি করতে না পারে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মূলত খাদ্য নিরাপত্তা এবং রসায়ন, এবং সাথে কিছু খাদ্য সংরক্ষকের ব্যবহার আমরা দেখবো। আমরা কিভাবে কি উপায়ে খাদ্যকে সংরক্ষণ করে রাখতে পারি। তাহলে আজকের ক্লাসের শিক্ষণ ফলগুলো একটু দেখে নিই। ঠিক আছে, তাহলে আমরা কিছু প্রিজারভেটিভ দেখবো যেগুলোকে আমরা খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহার করি। তাহলে এগুলো কি, সেগুলো আমরা একটু দেখে নিই। তাহলে প্রথমেই আসি খাদ্য নিরাপত্তা ব্যাপারটা কি। তাহলে যদি আমাদের জ্ঞানমূলকে আসে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত লিখবো যে খাদ্য নিরাপত্তা হচ্ছে বিজ্ঞানসম্মত কিছু নীতিমালা বা পদ্ধতি, যা খাদ্যবস্তুর প্রক্রিয়াজাতকরণ হতে শুরু করে সংরক্ষণ পর্যন্ত সঠিক নির্দেশনা দেওয়া। খাদ্য উৎপাদন করার পর থেকে ওটাকে কি করে প্রক্রিয়াজাত করে, এখান থেকে শুরু করে সংরক্ষণ পর্যন্ত আমাদের কিছু সঠিক নির্দেশনা যে পদ্ধতিটা দেয়, সেই পদ্ধতিটাকে আমরা বলবো খাদ্য নিরাপত্তা। এখন আসি এই যে খাদ্য নিরাপত্তার জন্য কিছু, আমরা দেখো এই যে খাবার যেগুলো দিলাম একটু আগে, খাবারের ছবি যেগুলো ছিল, সেই খাবারগুলোকে ধরো উৎপাদন থেকে শুরু করে আমাদের পেটে যাওয়ার আগ পর্যন্ত নিশ্চয়ই এগুলোকে কোনো না কোনো কিছু দিয়ে সংরক্ষণ করতেছে। ঠিক আছে, তাহলে এই যে উপাদানগুলো দিয়ে খাদ্যকে সংরক্ষণ করতেছে, সেই উপাদানগুলোকে আমরা বলবো খাদ্য সংরক্ষক। ঠিক আছে, বা ইংলিশে এটাকে বলা হয় ফুড প্রিজারভেটিভ। ঠিক আছে, ইংলিশে ফুড প্রিজারভেটিভ বলে, বাংলায় আমরা বলবো খাদ্য সংরক্ষক, যেগুলো দিয়ে খাদ্যের গুণগত মান বজায় রাখে। তাহলে আমরা যদি প্রিজারভেটিভের জ্ঞানমূলকটা আসে, তাহলে এভাবে লিখতে পারি যে যে সকল পদার্থ খাদ্যের সাথে পরিমিত মাত্রায় মিশিয়ে খাদ্যকে বিভিন্ন অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করা হয়, তাদেরকে আমরা বলবো প্রিজারভেটিভ। সংজ্ঞাটা কি বুঝছি স্যার? জি স্যার। এই প্রিজারভেটিভ গুলো অবশ্যই একটা নিয়ন্ত্রিত মাত্রা, দেখো এখানে পরিমাণ দিছে, পরিমিত মাত্রা ইউজ করতে হবে। যদি আমরা বেশি ইউজ করে ফেলি, তখন আমরা দেখবো যে যে সকল কৃত্রিম খাদ্য সংরক্ষক আছে, সেগুলো যদি আমরা পরিমিত মাত্রার চেয়ে একটু বেশি ব্যবহার করি, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার বিভিন্ন রোগের সৃষ্টি হয়। সেই জন্য এগুলোকে অবশ্যই একটা নিয়ন্ত্রিত মাত্রায় ব্যবহার করতে হবে। তাহলে দেখি এখানে কিছু প্রিজারভেটিভ, দেখো এখানে খাদ্যকে সংরক্ষণ করার জন্য কিছু উপায় দিয়ে দিচ্ছে, যে খাদ্যকে আচার বানায় সংরক্ষণ করতেছে, জেলি বানায় সংরক্ষণ করতেছে, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ করতেছে। তাহলে প্রিজারভেটিভের শ্রেণীবিভাগ, তাহলে প্রিজারভেটিভ গুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করব, কিছু প্রাকৃতিক আর কিছু হচ্ছে কৃত্রিম। এখন আমি জানতে চাচ্ছি স্যার, প্রাকৃতিক প্রিজারভেটিভ কি কি আছে? আমি আমাদের একটু সাধারণ জ্ঞান থেকে বলি। আমরা কোনো খাবার, যেমন ধরো ফ্রিজ যখন ছিল না, তখন দেখা যেত যে আমাদের পরিবারের মুরব্বী যারা ছিল, একটু বয়স্ক যারা ছিল, তারা খাদ্য সংরক্ষণ করার জন্য বিভিন্ন টেকনিক অবলম্বন করতো। কি কি কেউ কি বলতে পারবে? যেমন ধরো মাছকে সংরক্ষণ করার জন্য কি করতো বলতে পারবে, দেখি কেউ পারে কিনা। ফ্রিজ আসার আগে, এখন তো আমরা ধরো বাজার থেকে এনে ফ্রিজে রেখে দিচ্ছি, ফ্রিজ আসার আগে ঠান্ডা দিতে মনে হয়। হ্যাঁ কি বলছো?
দেখো ফ্রিজ আসার আগে কিন্তু মূলত মাছকে সংরক্ষণ করা হতো লবণ দিয়ে। আমরা অনেকে নোনা ইলিশের নাম শুনছি না? জি স্যার। হ্যাঁ স্যার, মাছের মধ্যে লবণ দিয়ে দিলে কিন্তু মাছের মধ্যে ওই ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না। মূলত ব্যাকটেরিয়ার কারণে খাবারগুলো পচে যায়। কাজেই যখন আমরা মাছের মধ্যে লবণ দিয়ে দিই তখন মাছের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না। আবার কি করতো, যে দেখতাম যে ছোটবেলায় যখন গ্রামে যেতাম মাঝে মাঝে, তখন দেখতাম যে দাদি পুকুর থেকে মাছ তোলার পরে মাছগুলোকে ওই যে হলুদ মরিচ তেল এগুলো দিয়ে মেখে রেখে দিত। তখন অনেকক্ষণ পরে রান্না করলে দেখা যেত মাছগুলো আর পচতো না। তাহলে মশলা দিয়ে সংরক্ষণ করা যায়, লবণ দিয়ে সংরক্ষণ করা যায়, তেল দিয়ে সংরক্ষণ করা যায়, তাহলে অনেকভাবে সংরক্ষণ করা যায়। বা চিনি দিয়ে, যেমন যে সকল মিষ্টি জাতীয় ফল ছিল সেগুলোকে চিনি দিয়ে সংরক্ষণ করতো। ঠিক আছে, তাহলে এভাবে আমরা চিনি বলতে পারি, লবণ বলতে পারি, তেল বলতে পারি, বা আমরা বলতে পারি যে লেবুর রস যেটা আছে সেই লেবুর রসটাও কিন্তু একটা প্রাকৃতিক প্রিজারভেটিভ। তাহলে এই ধরনের বিভিন্ন প্রিজারভেটিভ যেগুলো আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি সেগুলোকে আমরা বলবো প্রাকৃতিক প্রিজারভেটিভ বা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। আর যেগুলো আমরা ল্যাবের মধ্যে এখন নিত্য নতুন বানাচ্ছি সেগুলো হচ্ছে কি কৃত্রিম বা রাসায়নিক খাদ্য সংরক্ষক। তো শুরুতে আমরা আসি প্রাকৃতিক খাদ্য সংরক্ষকের কিছু ছবি, যেগুলো এখন বলছি। বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত যে পদার্থগুলোকে আমরা খাদ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণে ব্যবহার করি সেগুলোকে আমরা বলবো প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ বা ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ। তাহলে এই ধরনের প্রাকৃতিক খাদ্য সংরক্ষণের মধ্যে কি 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 আছে স্যার? যদি এখানে একটু টাইপিং এ ভুল হয়েছে, দেখতে পাচ্ছ কি ভুলটাই দেখতে পাচ্ছি স্যার? জি স্যার। আচ্ছা স্যার, এটা ভুলে গেছে টাইপিং এ, সমস্যা নেই, একই তো। তাহলে আমরা লবণ, চিনি, এরপরে আছে অ্যালকোহল। অ্যালকোহলও কিন্তু প্রকৃতি থেকে পাওয়া যায়, জানি কোথায় পাওয়া যায় অ্যালকোহল? আমরা স্টার্চ জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো থেকে অ্যালকোহল উৎপন্ন করতে পারি, বা আঙ্গুরের মধ্যে অ্যালকোহল আছে। তাহলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান থেকে আমরা অ্যালকোহল পেতে পারি। সব অ্যালকোহল যে আবার ড্রিঙ্কস এর জন্য তা তো না, ঠিক আছে, সবগুলো খারাপ তা তো না। তো আমরা কিছু কিছু প্রাকৃতিক অ্যালকোহল আছে, ভিনেগার আছে, এরপর আছে লেবুর রস, লেবুর রস থাকে সাইট্রিক অ্যাসিড, এরপর আছে বাদাম, বাদামের মধ্যে হচ্ছে ভিটামিন ই। ঠিক আছে, তাহলে ভিটামিন এ, ই, কে এগুলো কিন্তু প্রাকৃতিক প্রিজারভেটিভ, যেগুলো আমরা প্রকৃতি থেকে প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে পেয়ে থাকি। তাহলে আমরা অনেকগুলো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভের ছবি দেখতে পাচ্ছি। এরপর আসা যাক রাসায়নিক খাদ্য সংরক্ষক। তাহলে আমরা কৃত্রিমভাবে বিভিন্ন ল্যাবের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে খাদ্য সংরক্ষকগুলো তৈরি করছে সেগুলোকে বলছে রাসায়নিক খাদ্য সংরক্ষক বা কৃত্রিম ফুড প্রিজারভেটিভ। তাহলে এই ধরনের কৃত্রিম ফুড প্রিজারভেটিভ অনেকগুলো আছে, তার মধ্যে আছে দেখো অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। আচ্ছা, অ্যান্টি শব্দটা মানে কি জানি স্যার? অ্যান্টি শব্দের মানে কি জানি আমরা? ANTI, অ্যান্টি। প্রতিরোধক। ভেরি গুড। তাহলে অ্যান্টি মানে হচ্ছে প্রতিরোধক। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে যে ক্ষুদ্র না? আর বিএল জি শব্দটা স্যার। আসছে, হ্যাঁ বিএল শব্দটা আসছে মূলত বায়োস থেকে। তাহলে বায়ো মানে তো আমরা জানি স্যার, বায়োলজি যে পড়ি বায়ো, বায়ো মানে হচ্ছে কি স্যার? যেগুলো জীব। তাহলে মাইক্রোবিয়াল মানে হচ্ছে অণুজীব। তাহলে অ্যান্টি মাইক্রোবিয়াল মানে আমরা কি বলতে পারি স্যার? তাহলে অণুজীব প্রতিরোধী। শব্দটা মানে কি বুঝছি স্যার? অ্যান্টি মাইক্রোবিয়াল মানে হচ্ছে অণুজীব প্রতিরোধী, এজেন্ট মানে হচ্ছে উপাদান। তাহলে আমরা রাসায়নিক খাদ্য সংরক্ষকগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, তার মধ্যে একটা ভাগ হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। তো অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট আমরা বলতে পারি যে সকল রাসায়নিক উপাদান অণুজীবের জন্য একটা প্রতিকূল পরিবেশ তৈরি করে দেয়, যে কারণে অণুজীব ওখানে জন্মাতে পারে না, খাবারের মধ্যে অণুজীব জন্মাতে পারে না, সেই ধরনের উপাদানগুলোকে আমরা বলবো অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। এই ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট অনেকগুলো আছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে উদাহরণ দেওয়া আছে, বেনজোয়েট, সরমেট এবং নাইট্রেট। এই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট তোমাদের বইতে দেখো অনেকগুলো লিস্ট দেওয়া আছে, 6টা নাম দেওয়া আছে। মূলত এগুলো অণুজীবকে ধ্বংস করে বা অণুজীবের জন্য একটা প্রতিকূল পরিবেশ তৈরি করে দেয়, যে কারণে অণুজীব জন্মাতে পারে না। এরপরে আছে অ্যান্টি অক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট না স্যার, এটা হচ্ছে কি অক্সিডেন্ট।
অ্যান্টি মানে তো তুমি একটু আগে বলছো যে অ্যান্টি মানে হচ্ছে কি প্রতিরোধক। অক্সি শব্দটা আসছে মূলত অক্সিজেন থেকে বা অক্সিডেশন থেকে বলতে পারি আমরা। অক্সিডেশন মানে কি স্যার? অক্সিডেশন মানে কি জানি? না স্যার। জানি না। অক্সিডেশন মানে হচ্ছে জারণ। অক্সিডেশন যে রেডক্স রিঅ্যাকশন করছিলাম আমরা, যে অক্সিডেশন রিডাকশন। অক্সিডেশন মানে জারণ, রিডাকশন মানে বিজারণ, দুইটা মিলে রেডক্স। ঠিক আছে? তাহলে অক্সিডেন্ট শব্দটা আসছে অক্সিডেশন থেকে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে উপাদানগুলো বা যে রাসায়নিক পদার্থগুলো জারণকে প্রতিরোধ করে, অর্থাৎ খাদ্যদ্রব্যের জারণকে প্রতিরোধ করে। তার মানে দেখতে পাই যে আমাদের তেল চর্বি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো মূলত প্রথমে ভেঙে যায়, বিয়োজিত হয়ে যায়, জারিত হয়ে যায়। জারিত হয়ে যাওয়ার কারণে সেখান থেকে যখন এই যে তেল চর্বিগুলো ভেঙে যখন অ্যাসিডে পরিণত হয়ে যায়, তখন ওই অ্যাসিডের কারণে মূলত খাবারের মধ্যে টক টক স্বাদ যেটা চলে আসে। আমরা অনেক সময় দেখতে পাই যে খাবারগুলো পচে গেলে কি স্বাদটা কিরকম হয় স্যার? টক। 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 যেমন ধরো বিরিয়ানি রান্না করছে, বিরিয়ানিটা জাল দেয় নাই, সকালবেলা বিরিয়ানি রান্না করছে, এটা তুমি খাইছো, জাল জাল দেয় নাই। এখন তুমি যদি বিকালে ওই বিরিয়ানিটা খেতে যাও, বিরিয়ানিটা সব কিরকম হয়ে যাবে? টক হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা হচ্ছে মূলত এই যে আমাদের বিরিয়ানি তেল চর্বি জাতীয় একটা খাবার। তো এই তেল চর্বি জাতীয় খাবারগুলো মূলত দেখা যায় এগুলো বিয়োজিত হয়ে যায় বিভিন্ন অণুজীব দ্বারা। প্রথমে এগুলো বিয়োজিত হয়ে যায়, তাহলে তেল চর্বি এগুলো বিয়োজিত হয়ে অ্যাসিডে পরিণত হয়, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিডে পরিণত হয়। এই জৈব অ্যাসিড গুলো এক একটা এক এক স্বাদের হয়। সেজন্য আমাদের খাবারগুলো মূলত পচে যায়। যেমন ডালও পচে যায়। ডালের স্বাদটা একরকম, আবার বিরিয়ানির স্বাদটা একটু দেখবে যে একরকম। বিরিয়ানি পচে গেলে স্বাদটা একরকম হয়, ডাল পচে গেলে স্বাদটা অন্যরকম হয়। তার মানে এক একটা উপাদানের এক একটা তেল চর্বি ভেঙে এক এক ধরনের অ্যাসিড উৎপন্ন হয়। এই কারণে এক একটা খাবার এক একভাবে পচে যায়, স্বাদগুলো এক এক রকম হয়। তাহলে যে উপাদানগুলো খাদ্যদ্রব্যের এই জারণকে প্রতিরোধ করবে সেগুলোকে আমরা বলবো অ্যান্টি অক্সিডেন্ট, অর্থাৎ খাদ্যের পচনটাকে প্রতিরোধ করতেছে। জারণের মাধ্যমে পচনকে যে প্রতিরোধ করবে তাদেরকে আমরা বলবো অ্যান্টি অক্সিডেন্ট। এই ধরনের অ্যান্টি অক্সিডেন্ট উদাহরণ আছে দেখো, সালফাইট, ভিটামিন সি, ই, বিএচএ, বিএইচটি, টিবিএইচকিউ। তো স্যার এখানে যেগুলো শর্টকাট ফর্ম দেওয়া আছে এগুলো কিন্তু বড় বড় নাম আছে। যেমন বিএইচটি, এটা পুরো নামটা হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, এটা হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল, এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইলেটেড হাইড্রোকুইনন। অনেক বড় বড় নাম, সংকেতগুলো বড় বড়। তো সেই জন্য এগুলোকে সংক্ষেপে এভাবে লিখে হয়েছে বিএইচটি, বিএচএ, টিবিএইচকিউ এরকম। তাহলে আমরা দুই ধরনের কৃত্রিম ফুড প্রিজারভেটিভ দেখলাম, আর একটা হচ্ছে কিলেটিং এজেন্ট। কিলেট শব্দটা আসছে মূলত স্যার কাঁকড়া থেকে। এবং কাঁকড়ার কামড় কে কেউ খাইছো? জি স্যার, খাইছি। খাইছি। কাঁকড়াকে কিভাবে কামড় দেয় স্যার? পা দিয়ে দুই পাশ থেকে এনে এনে পেঁচাই কামড় দেয় না? তো তোমার আঙ্গুল বা যেটাকে কামড় দিতে যাচ্ছে সেটাকে কি করছে, দুই পায়ে পেঁচিয়ে এরপর জোরে চেপে ধরে। এটাকে আমরা কাঁকড়ার কামড় বলতেছি। তো এই কিলেট শব্দটা আসছে মূলত কাঁকড়ার কামড় থেকে। তাহলে কাঁকড়া যেভাবে দুই পাশ থেকে এসে পেঁচিয়ে আঙ্গুলকে চিপে ধরে, তেমনি ভাবে আমরা দেখবো যে কিলেটিং এজেন্ট যেগুলো আছে সেই কিলেটিং এজেন্ট গুলো আমাদের খাদ্যের মধ্যে যদি কোনো অবস্থান্ত ধাতু থেকে থাকে। স্যার অবস্থান্ত ধাতু কোনগুলো? অবস্থান্তর ধাতু আমরা এসএসসি তে পড়েছিলাম পর্যায় সারণীতে, অবস্থান্তর ধাতু। 13 থেকে 17। না স্যার, 13 থেকে 17 এগুলো হচ্ছে পি ব্লক, এগুলো অধাতু। 3 থেকে 12 পর্যন্ত পড়ছিলাম, মনে আছে? যে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। অর্থাৎ ডি ব্লকভুক্ত মৌলগুলো যেগুলো আছে সেগুলো তাদের মধ্যে কোনো কোনো মৌল আছে যেগুলো অবস্থান্তর মৌল। সবগুলো ডি ব্লক কিন্তু অবস্থান্তর না, এটা আমরা তৃতীয় থেকে গিয়ে করবো। তো আমরা দেখবো যে যদি আমাদের খাদ্যের মধ্যে কোনো অবস্থান্তর ধাতু থেকে থাকে, তাহলে এই যে কিলেটিং এজেন্ট যেগুলো আছে সেই অবস্থান্তর ধাতুটাকে আটকে রাখে, অর্থাৎ ওই যে কাঁকড়ার কামড়ের মতো করে পেঁচাই আটকে রাখে। যে কারণে ওই ধাতুটা সহজে আমরা
অবস্থান্ত মূল আরেকটা ধর্ম করবো, সেটা হচ্ছে অবস্থান্ত ধাতুগুলো মূলত প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন বিক্রিয়ায় অবস্থান্ত ধাতুগুলোকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। যেমন তোমরা যখন এসএসসি তে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি পড়ছিলা, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, তখন সেখানে প্লাটিনামকে ব্যবহার করছিল অবস্থান্ত ধাতু হিসেবে, প্রভাবক হিসেবে। আবার অ্যামোনিয়া তৈরি করার সময় আয়রনকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়েছিল। আবার ইথিনের যদি বিক্রিয়াটা পড়ে থাকে, ইথিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ইথেন হয়, সেখানেও নিকেলকে প্রভাবক হিসেবে ব্যবহার করছিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান্ত ধাতুগুলো মূলত বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমাদের কিলেটিং এজেন্ট গুলো কি করে, আমাদের খাদ্যের মধ্যে যদি কোনো অবস্থান্ত ধাতু থেকে থাকে, সেটাকে সে কাঁকড়ার কামড়ের মতো করে চিপে আটকে রাখে, যে কারণে ওই উপাদানটা অর্থাৎ ওই অবস্থান্ত ধাতুটা আর প্রভাবক হিসেবে কাজ করতে পারে না, ফলে খাদ্যের পচনটা রোধ হয়। এই ধরনের এজেন্ট গুলোকে আমরা বলতেছি কিলেটিং এজেন্ট। এই ধরনের কিলেটিং এজেন্ট আছে, এখানে দেখো বইতে উদাহরণ আছে 4টা লিখলাম: ইডিটিএ, পলিফসফেট, সাইট্রিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড। তাহলে আমি যে কৃত্রিম খাদ্য সংরক্ষক, রাসায়নিক খাদ্য সংরক্ষকের 3টা খাদ্য সংরক্ষকের কথা বললাম, স্যার এগুলো কি এখন বুঝতে পারছি? মানে সংজ্ঞাগুলো কি পারবো কিনা? অ্যান্টিমাইক্রোবিয়াল কি বা অ্যান্টিঅক্সিডেন্ট কি, কিলেটিং এজেন্ট কি? জি স্যার। বুঝছি। আচ্ছা আমি তাহলে জিজ্ঞেস করে দেখি, অ্যান্টিমাইক্রোবিয়াল কোনগুলো স্যার? তার অণুজীব প্রতিরোধ করে। ভেরি গুড। তাহলে অণুজীব প্রতিরোধ করবে, যারা অণুজীবকে তারা ধ্বংস করে দেয়, সেগুলোকে আমরা বলবো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এরপর অ্যান্টিঅক্সিডেন্ট। আর তেল চর্বিকে জারণ জারণ। থেকে রক্ষা ভেরি গুড, করবে। ভেরি গুড। তাহলে তেল চর্বি জাতীয় খাবারকে জারণের হাত থেকে রক্ষা করে, অর্থাৎ পচনের হাত থেকে রক্ষা করে, যে কারণে টক হয় না আর খাবারগুলো। এরপর কিলেটিং এজেন্ট কোনগুলো বলছি স্যার? অবস্থান ধাতুকে তার কাজ করতে দেয় না ভেরি গুড। প্রভাবক হিসেবে। হ্যাঁ, অবস্থান ধাতুগুলোকে যারা আটকে রাখবে, যারা প্রভাবক হিসেবে কাজ করতে দেয় না, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো কিলেটিং এজেন্ট। তো স্যার এখানে যে উদাহরণগুলো লিখেছি, সেই উদাহরণগুলো কষ্ট করে মনে রাখতে হবে, এগুলো এমসিকিউ তে আসবে। এর মধ্যে স্যার অ্যান্টি অক্সিডেন্ট গুলোকে মনে রাখার জন্য একটু আমি ছন্দ পড়তেছি, দেখো। অ্যান্টি অক্সিডেন্ট মনে রাখার জন্য একটা ছন্দ বলতেছি, এটা এমসিকিউ তো আসে। তো তোমরা লিখতে পারো খাতায়, অ্যান্টি অক্সিডেন্ট গুলো আবার 2 ধরনের: প্রাকৃতিক এবং কৃত্রিম। অ্যান্টি অক্সিডেন্ট গুলো 2 ধরনের হয় সাধারণত, কিছু প্রাকৃতিক আছে, আবার কিছু কৃত্রিমও আছে। তো প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্টের মধ্যে লিখে রাখো, এটা মনে রাখার জন্য একটা ছন্দ, কেস, CASE, কেস। আর আবার বলেন তো। হ্যাঁ, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট মনে রাখার ছন্দ কেস, CASE। লিখছো? আচ্ছা তাহলে একটু এটার দিকে তাকাই, বোর্ডের দিকে তাকাই। তাহলে আমি বলতে যাচ্ছি যে আমি 4টা শব্দ লিখবো: CASE, 4টা বর্ণ লিখলাম। এখানে সি দিয়ে বোঝাচ্ছি ভিটামিন সি, বা ভাইটামিনও বলে অনেকে। ভিটামিন সি, ভিটামিন এ, এটা হচ্ছে সালফাইড, এবং সর্বশেষ হচ্ছে ভিটামিন ই। 3টাই হচ্ছে ভিটামিন। সি দিয়ে হচ্ছে ভিটামিন সি, এ দিয়ে হচ্ছে ভিটামিন এ, এস দিয়ে হচ্ছে সালফাইড, এবং ই দিয়ে হচ্ছে ভিটামিন ই। বি লিখছে এটা, কেসটা? জি স্যার। ওকে। জি স্যার। ওকে তাহলে স্যার, আর কৃত্রিম বা রাসায়নিক যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আছে, সেগুলো মনে রাখার জন্য একটা ছন্দ লিখতে পারো: রাসায়নিক অ্যান্টিঅক্সিডেন্ট বা কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। তোমাদের কারো কি বড় ভাই আছে?
জি স্যার। আচ্ছা স্যার, আমি এটাকে একটু রেকর্ড অফ করে দিচ্ছি এক মিনিটের জন্য, আপনার আবার রেকর্ডিং শুরু করুন। তাহলে আমরা প্রাকৃতিক এবং কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট মনে রাখার জন্য কিছু ছন্দ পড়ছি। তাহলে আশা করি এগুলো পারবো, এবং কোনটা কি সেটা যদি আমাদের জ্ঞানমূলক আসে যে অ্যান্টিঅক্সিডেন্ট কি বা কিলেটিং এজেন্ট কি, আশা করি এগুলো পারবো। এখন আসা যাক, যদি একটু আগে একটা কথা বলছিলাম, যদি আমরা পরিমিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে এই ফুড প্রিজারভেটিভ যেগুলো আছে সেগুলো ব্যবহার করি, তাহলে কি হতে পারে আমাদের? দেখো, সোডিয়াম নাইট্রেট, এটা সাধারণত মাছ এবং মাংসের মধ্যে ব্যবহৃত হয়। আর এটা দেখা যায় মাংসের যে প্রোটিন থাকে, আমাদের মাছ বা মাংসের মধ্যে যে প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলোর সাথে এই নাইট্রেটটা বিক্রিয়া করে একটা যৌগ। Disclosure. কি স্যার, কিছু বলছো? Sir, পাইছি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা মাংসের প্রোটিনের সাথে বিক্রিয়া করার পরে নাইট্রোসামিন গঠন করে, যেটা আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে। যদি সোডিয়াম নাইট্রেটটাকে পরিমিত মাত্রার চেয়ে বেশি ব্যবহার করি, তাহলে ক্যান্সার হতে পারে। এরপর আসা যাক সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে স্যার? লেবুতে না? লেবুতে। হ্যাঁ, জি সাইট্রিক অ্যাসিড স্যার। থাকে। তবে দেখা যায় আমাদের প্রাকৃতিকভাবে আমরা লেবু থেকে বা আমাদের কমলার রস বা মালটা এগুলো থেকে যে অ্যাসিডটা পেয়ে থাকি, সেগুলো কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না। অর্থাৎ প্রকৃতি যেগুলো দিচ্ছে সেগুলো কিন্তু কোনো ক্ষতি করবে না আমাদের, এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। কিন্তু যদি আমরা ল্যাবের মধ্যে কৃত্রিম ভাবে সাইট্রিক অ্যাসিড তৈরি করে সেগুলো ব্যবহার করি, তখন দেখা যায় ওই সাইট্রিক অ্যাসিড গুলো আমাদের কি কি রোগ সৃষ্টি করতে পারে। যে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, অ্যালার্জি হতে পারে, অ্যাজমা হতে পারে, বা ব্রেনের যে ক্ষতিকারক প্রভাব, বিভিন্ন ধরনের ক্ষতিকারক প্রভাবও সৃষ্টি করতে পারে। এরপরে আসি ব্যানজয়েট। ব্যানজয়েটটা মূলত চিপসের মধ্যে দেওয়া হয়, ঠিক আছে? এটা আমরা চিপসের মধ্যে পাই, বা ময়দা, ঘি, জুস, আচার এগুলোতে ব্যবহার করা হয়। তার ব্যঞ্জন যুক্ত খাবার খেলে আমাদের এই যে দুইটা ছবি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ব্রেইনে ক্ষতি করে, আর আরেকটা স্যার এই যে স্কিনের মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে, এগুলো কি? অ্যালার্জি। অনেকে যাদের সমস্যা তারা জানে অ্যালার্জি সমস্যা। তাহলে ব্যঞ্জন যুক্ত খাবার গেলে অ্যালার্জি হয় এবং ব্রেইনে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। এরপর হচ্ছে ব্রোমাইড, এটা পাউরুটিতে দেয় ব্রোমেটটা। এগুলো খেলে আবার দেখো যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে, তখন সেটা আবার ডায়রিয়া হতে পারে। বিএইচএ এবং বিএইচটি, ভাইয়া ভাবি দুইটা দেখে এগুলা কোথায় কোথায় দিচ্ছে। তাহলে আমাদের মাংসের মধ্যে বেকারি ফুড, মাংস বলতে কোন মাংসগুলো? আমাদের কিছু ক্যানের মধ্যে অনেকে দেখা যায় সুপার শপ যেগুলো আছে সেগুলোতে কিছু মাংস ইউজ করে না, প্যাকেটে কোটার মধ্যে থাকে এরকম কিছু মাংস, কাঁচা মাংস, ওগুলো প্রিজার্ভ করার জন্য দেওয়া হয়। তাহলে মাংসের মধ্যে বেকারি ফুড, স্ন্যাক্স বা মদ, চুইংগাম এগুলো সংরক্ষণ করার জন্য বিএইচটি বা বিএইচএ এগুলো দেওয়া হয়, এবং এগুলো আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে যদি পরিমিত মাত্রার চেয়ে বেশি পরিমাণ দেয়। এরপর আছে সালফাইড। সালফাইডটা মূলত আমাদের শুকনো ফলমূল গুলোকে সংরক্ষণ করার জন্য ইউজ করা হয়। তাহলে এটা আমাদের অনেকগুলো সমস্যা সৃষ্টি করে, আবার মাথা ব্যথা, হার্টে ব্যথা, অ্যালার্জি, ক্যান্সার, অনেক ধরনের সমস্যা সৃষ্টি করতেছে। তাহলে আমরা এখান থেকে মূলত বিভিন্ন অনুমোদিত যে প্রিজারভেটিভ গুলো আছে সেগুলো অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে কি কি ক্ষতি হয় সেগুলো দেখতে পাচ্ছি। অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, এগুলো আমরা পরিচয়টা পড়ছি। তাহলে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্টের পরিচয় দেখো, এখানে ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এগুলো খাদ্যবস্তুতে ওই যে ব্যাকটেরিয়া, ইস্ট এই জাতীয় ছত্রাক যেগুলো আছে, অণুজীব যেগুলো আছে, সেগুলোর আক্রমণকে প্রতিরোধ করে, এগুলো সংক্রমণকে বাধা দেয়। যেমন যে পাউরুটির মধ্যে বা কেকের মধ্যে যদি ইস্ট পড়ে, তখন এখানে আমরা এরকম কিছু কালো কালো দাগ দেখতে পাই, সাদা বা কালো কিছু দাগ দেখতে পাচ্ছি। এরপর অ্যান্টিঅক্সিডেন্ট বলছেন যে তেল চর্বি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোর জারণ কাজকে প্রতিরোধ করে, এগুলো আমরা পড়ছি, পড়াও হয়েছি। এরপরে স্যার একটা কিছু ছবি দেওয়া আছে চিংড়ির মধ্যে কি প্রচুর পরিমাণে ডিম, চিংড়ি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আমাদের কি থাকে, কি বলে, মতো বলে গেলাম, প্রোটিন। হ্যাঁ, প্রোটিন জাতীয় খাবার। তাহলে কিলেটিং এজেন্ট গুলো যে আমাদের ফল শাকসবজি কাটার পর যদি আমরা রেখে দিই, তখন দেখা যায় এগুলো পচে যায়। তাহলে পচনকে প্রতিরোধ করার জন্য কিলেটিং এজেন্ট গুলো আমরা দিতে পারি। তাহলে এখন আশা করছি সময় যেহেতু প্রায় শেষ পর্যায়ে, আমরা কি এই প্রশ্নের উত্তর দিতে পারবো? খাদ্য নিরাপত্তা কি? একটি বিজ্ঞানসম্মত নীতি। ভেরি গুড। যা খাদ্যকে কি করে উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণের উৎপাদন থেকে শুরু করে আমাদের দিক নির্দেশনা প্রদান করা। ভেরি গুড।
খাদ্য নষ্ট হওয়ার কারণ কি কি? এটা স্যার আমরা যদিও এখনো পড়ি নাই, এটা আগামী দিনে পড়বো। খাদ্য নষ্ট হওয়ার কারণ কি কি? প্রিজারভেটিভ কি এটা পড়ছি। ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ 4টি উদাহরণ সেগুলো পড়ছি। লবণ চিনি কাজ এটা আগামী দিনে পড়বো। আজকে তাহলে আমরা আগামী দিনের জন্য রাখতেছি 2টা। খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যাওয়ার কারণ কি কি এবং লবণ চিনি এগুলো কিভাবে আমাদের খাদ্যকে সংরক্ষণ করে। ঠিক আছে? এগুলো এমনি কাজ হবে রাখা। তো স্যার এই 2টা প্রশ্ন তুলতে পারবে কিনা দেখো তো। এক নাম্বার প্রশ্ন উত্তর কি? ভিনেগার। ভিনেগার, ভেরি গুড। 2 নাম্বারটা? আর 2 নাম্বারটা কি দেখো তো? স্যার তিনোটা। তিনটা, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা আপাতত আজকে একটা সহজ টপিক নিয়ে আলোচনা করছি, আশা করি সবাই পারবো। তো আজকের মতো এখানে শেষ করছি। আমাদের দেখো এই চ্যাপ্টার থেকে আমরা এই 4 দিনে যা পারি অন্তত অর্ধেক করে পড়ে ফেলবো। এর বাকি অর্ধেক যাতে আমরা পরীক্ষার পরে পড়তে পারি, যাতে অত প্রেশার আমাদের উপর না পড়ে। ঠিক আছে? এই চ্যাপ্টারটা এমন সোজা আছে, মোটামুটি একটু বড় আর কি। বড় পরে বলতে অতটা বড় না, আমাদের ইম্পর্টেন্ট টপিক গুলো খুবই কম। তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি।